জয় গুরু। সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, ইষ্টগ্রাম দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজকে বড় একটা শুভ দিন, আজকে রথযাত্রা। তার মধ্যে সঞ্জীবদার বাড়িতে যে উদ্দেশ্যে সৎসঙ্গটা, সেটাও খুব ভালো একটা শুভারম্ভ। তো আমি এই পরিবারের সকলের প্রতি প্রত্যেকের এবং সৎসঙ্গে উপস্থিত এবং যারা দূরে আছেন, অনলাইন থেকেও যারা দেখছেন, তাদের সকলের জন্য দয়ালের আত্মচরণে প্রার্থনা জানাই সকলের যেন মঙ্গল হয়। তো আমি তো খুব একটা বক্তা নই, আপনারা বলেছেন আমাকে বলতে। আমি আমার বোধ বুদ্ধি অনুভূতি এবং আচার্যদেবের সান্নিধ্যে, পূজনীয় অবিন্দার সান্নিধ্যে যতটুকু অনুভূতি লাভ করেছি এবং অভিজ্ঞতা, সেটুকুই আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দেবেন। ঠাকুর বলছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো এই যে তিনি নিশ্চয় করে বলেছেন, আমাদের সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে কি হবে, আমাদের মঙ্গলের জন্য তিনি দায়ভার নেবেন। তো আজকে আমাকে বলা হয়েছে শিক্ষা দীক্ষা এবং বিবাহ এই টপিকের উপর কিছু বলার জন্য। তো আমরা যখন বিল্ডিং করি তখন আমাদের পিলার দিতে লাগে, তো পিলার না হলে বিল্ডিংটা তো কোলাপস করে যাবে, টেকসই যাতে হয়। ঠিক সেরকম আমাদের জীবনের স্তম্ভ হচ্ছে, ওই পিলার হচ্ছে শিক্ষা দীক্ষা এবং বিবাহ। এই পিলার দিয়েই আমাদের গোটা জীবন, আমাদের সমাজ দাঁড়িয়ে আছে। একটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ব্যালেন্স হবে না, কোলাপস করে যাবে, সামঞ্জস্য হারিয়ে ফেলবে, সংগতিপূর্ণ হবে না। আমরা একটু আগে দেখছিলাম, গান আর বাদক যদি ঠিকঠাক সামঞ্জস্য না করতে পারে তাহলে কিন্তু সেটা শুনতে মধুর লাগে না, তাই না? আমাদের জীবনেরও সেই পিলারগুলো, শিক্ষা দীক্ষা বিবাহ যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের জীবনটা ওইভাবে কোলাপস করে যাবে, ভেঙে পড়বে। তো শিক্ষা, আমরা সবাই জানি শিক্ষা মানে হচ্ছে একটা ছোট 5-6 বছর বয়স থেকে আমরা বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দিই, তাদেরকে টিচার দিই এবং তারা বছরের পর বছর পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়, পরীক্ষা হয়, তারপর তাকে মেজারমেন্ট করা হয়। ঠিক সেই রকম তো কিরকম শিক্ষা, ওই যে পুঁথিগত বিদ্যা, একটু আগে ছড়াগানে উনি বলছিলেন ঠাকুরের একটা বাড়িতে, লেখাপড়ার দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাহলে শিক্ষা মানে কি শুধুই সেই পুঁথিগত বিদ্যা, স্কুলে বা কলেজ ইউনিভার্সিটিতে আমরা যেটা পড়ি? ঠাকুর বলছেন না, সেটা শিক্ষার প্রকৃত ডেফিনেশন হলো না। শিক্ষা হচ্ছে আমাদের আচার আচরণ, স্বভাব চরিত্র সবকিছু নিয়ে তবে হচ্ছে সেটা পরিপূর্ণ শিক্ষা। ঠিক সেরকম আমাদের অনেক মায়েরা, অনেক দাদারা আছেন যারা দীক্ষিত এবং অদীক্ষিত, যারা যাজন করতে গেলে আমরা বুঝতে পারি, অনেক মায়েরা বলেন যে দীক্ষার জন্য তো মেয়েদের অনেকে করেন যে না, বিয়ের পরে দীক্ষা হবে বা শ্বশুর বাড়িতে গিয়ে কিরকম পরিবেশে পড়বে। তো ঠাকুর বলছেন, আদো আদো কথাতেই করে কইয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। তাহলে আদো আদো কথা, ওই অবস্থা থেকে তাকে করে কইয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তবেই সেটা হবে মোক্ষম ছেলে, ঠিক যেমনটা তিনি আমাদেরকে চান। তো দীক্ষা হচ্ছে ওই অবস্থা থেকে আমাদেরকে তাকে যাজন করে যেতে হবে। দীক্ষার জন্য ওই বিয়ের পরে হবে দীক্ষা নেওয়া বা ওই রকম ব্যাপার নেই। তাহলে দীক্ষাটা কেন? আমরা যেরকম স্কুলে টিচার হাতে বাচ্চাদেরকে দিয়ে দিই, তাহলে শিক্ষক তাকে তৈরি করে, ঠিক সেরকম আমরা যদি আমাদের সন্তানদেরকে তার হাতে তুলে দিই। দীক্ষা মানে আমার মনে হয় একটা ইনস্টলমেন্ট অফ সফটওয়্যার। ঠাকুরকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি সফটওয়্যারের মতন, যখন আমি দীক্ষাটা নেব ঠিক সফটওয়্যার ইনস্টলমেন্টের মতো আমাদের ভেতরে তিনি ঢুকে পড়লেন। ওই যে ঢুকলেন, আর বেরোনোর উপায় নেই। ওই যে সফটওয়্যার ইনস্টল হয়ে গেল আপনার শরীরে, আপনার মনে, বীজ নামের মধ্যে দিয়ে, সেই তখন থেকে উনি সফটওয়্যারের মতো আপনাকে ইঙ্গিত দিতে থাকবেন। আপনার যেমন পরীক্ষক, তিনি একাধারে শিক্ষক, একাধারে আবার পরীক্ষক। তিনি আপনাকে ঠকিয়ে, মানে ঠক্কর মেরে মেরে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে আপনার মেজারমেন্ট করবেন, কিভাবে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়,
তো এইভাবে দীক্ষা নিলে, দীক্ষা মানে তো দক্ষতা অর্জন, তো দক্ষতা মানে কিভাবে হবে, সেটা পরীক্ষার মধ্যে দিয়ে। তো তিনি এইভাবে দীক্ষার মাধ্যম দিয়ে আমরা আমাদেরকে দক্ষ করে তুলতে পারবো, যদি আমরা ওই যে বললাম ইনস্টলমেন্ট অফ সফটওয়্যার, যদি এই সফটওয়্যার ঠাকুর নামে সফটওয়্যার থেকে ভিতরে যদি রাখতে পারি, তাহলে তিনি আমাদেরকে নির্দেশ করবেন আমাদের জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে প্রতিটা মুহূর্তে। এরপর আসি বিবাহ। বিবাহ বলতে ঠাকুর বলেছেন উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না খুব ভুল। তো আমরা অনেকে বুঝতে পারি না, মানে অনেকে ভাবে যে চাকরি পেয়ে গেলে বোধহয় বিয়ে হয়ে যাবে, এবার বিয়ে করা যেতে পারে, বা যাকে পছন্দ হচ্ছে তাকে বিয়ে করা যেতে পারে। তো আমি খুব টেকনিক্যাল টার্মে বলছি, যেমন আমরা সবাই মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজ করি, তো আমাদের চার্জার লাগে, তো সি টাইপ কারোর বি টাইপ, তো আমরা সি টাইপ চার্জার দিয়ে, ফোন যদি আপনার সি টাইপ হয় চার্জারও সি টাইপ লাগে, নইলে কিন্তু ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো এই যে তাহলে এই ব্যাপারটাকে ঠাকুর বলছেন কম্প্যাটেবল ম্যারেজ, শুধু ম্যারেজ না, কম্প্যাটেবল ম্যারেজ। তো এই যে সি টাইপ আর সি টাইপ ফোন আর সি টাইপ চার্জার, এটাকে বলছে যে বর্ণ, সমগোত্র এবং সমবর্ণ অসমগোত্র, সেটাকে তিনি বলছেন অনুলোম বিবাহ। হ্যাঁ, তো এরপরে আসি যে কিরকম এবার বিয়ের জন্য কিরকম লাগে, আমরা তো বুঝতে পারি না। যেমন পরীক্ষার মধ্যে দিয়ে, পরীক্ষার একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কোয়ালিফিকেশন লাগে, এত পার্সেন্টেজ অমুক ক্লাসে থাকলে তবে তুমি পরীক্ষার জন্য এলিজিবল, তারপর পরীক্ষা হলে পাশ করলে, ইন্টারভিউ দিলে তবে তোমার চাকরি হবে। ঠিক সেরকম বিবাহের জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। ঠাকুর বলছেন সৎ স্বভাবে পাগল পরাণ পাগল, সেই তোরে তোর বর, হ্যাঁ, সব দিকে দলে শ্রেষ্ঠ হলে তবে তারই বরণ কর। তো এই প্রসঙ্গে আমি একটা গল্প বলি। 2019 সাল, আমি আমার মা আমাকে নিয়ে দেওঘরে যখন যায়, তো পূজনীয় অবিন্দকে নিবেদন করছে, আগে দাদা আমার তো বয়স হয়ে গেছে, তো এবার বিয়ে দেখাশোনা করতে হবে। তো আমাকে বললেন, তো পূজনীয় অবিন্দ বললেন বর মানে জানিস? আমি বললাম আগে তা তো জানি না, বর মানে হলো বড়, যে সব দিক থেকে তোর থেকে শ্রেষ্ঠ হবে। তারপরে আমি বললাম ও আচ্ছা, এরকম হতে হয়। তারপরে বললেন যে আচার্যদেবকে দেখেছিস আমার বাবাকে? আমি বললাম আগে দেখেছি। বলছে আচার্যদেবের বর খুঁজতে 5 থেকে 7 বছর লেগেছিল, আর তুই ভাবছিস এত তাড়াতাড়ি বিয়ে করবি? দেখাচ্ছি তোকে। তো তিনি বললেন যে ওই যে ওইরকম হতে লাগবে, সব দিক থেকে যে শ্রেষ্ঠ হবে তোর থেকে, সেই তোর বর হবার উপযুক্ত হবে। তো আমরা এইরকম যদি না হয়, তাহলে যে বললাম বিল্ডিং যদি ইট বালি খোয়া সব ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আমরা দেখি নিউজে প্রচুর বিল্ডিং কোলাপস করছে, অনেক ব্রিজ ধসে পড়ছে। তো ওই কোয়ালিটি মেটেরিয়াল যদি না হয়, এলিজিবল ক্রাইটেরিয়া যদি ঠিকঠাক মেনটেন করা না থাকে, তাহলেও কিন্তু আমাদের যে সমাজের যে স্তম্ভ, যে শিক্ষা দীক্ষা বিবাহ, এগুলো কিন্তু ওরকম ভাবে কোলাপস করে যাবে। আমি এখানেই শেষ করব, আরো অনেক বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা বলবেন। তো আমি এটুকুই শেষ করছি। সকলের দয়ালের আতুল চরণে আমার প্রার্থনা, আপনারা ঠাকুরের আদর্শ নিয়ে জীবন চলেন, এবং সকলে যেন আরো আমরা যেন আমাদের মনের মতো না হই, আমরা যেন তার ইচ্ছেতে চলার চেষ্টা করি, তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি। সকলের মঙ্গল হোক। জয় গুরু।